আসসালামু আলাইকুম। নাজনীন আহমেদ স্বাগত জানাচ্ছি এনটিভির সকালের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। প্রতিষ্ঠার পর থেকে আওয়ামী লীগকে বারবার নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণ আর তৃণমূলের নেতাকর্মীদের শক্তিতে ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে আওয়ামী লীগ। একই সঙ্গে তিনি বলেছেন, এদেশে আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দল জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় আসেনি। রোববার ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় এসব কথা বলেন আওয়ামী লীগ সভাপতি। রিপোর্টে আরও জানাচ্ছেন মুকসিমুল হাসান। মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া দল আওয়ামী লীগের হীরক জয়ন্তীর আনুষ্ঠানিকতা শুরু হয় জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে। সোহরাওয়ার্দী উদ্যানে জন্মদিনে ওড়ানো হয় বেলুন ও শান্তির প্রতীক পায়রা। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন মঞ্চে ওঠেন, ৭৫তম জন্মদিনের আলোচনা ততক্ষণে পরিণত হয় জনসভায়। বক্তব্যে দলীয় সভাপতি শেখ হাসিনা বলেন, পলাশীর আম্রকাননে বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছিল ১৭৫৭ সালের ২৩শে জুন, আর ১৯৪৭ সালের সেই ২৩শে জুনেই প্রতিষ্ঠিত হয় আওয়ামী লীগ। পরবর্তীতে এই দলের হাত ধরেই আসে বাংলাদেশের স্বাধীনতা। জন্মলগ্ন থেকে নানা চড়াই উতরাই পেরিয়ে আজকের অবস্থানে বাংলাদেশ উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এই পথ চলা কখনোই মসৃণ ছিল না। বারবার আঘাত এসেও এই সংগঠনকে কোনো ক্ষতি করতে পারে নাই। ফিনিক্স পাখির মতো যেমন সেই পুড়িয়ে ফেলার পরেও ভস্ম থেকে জেগে ওঠে, এই আওয়ামী লীগ ঠিক সেইভাবেই জেগে উঠেছে। আওয়ামী লীগের মূল শক্তি হচ্ছে বাংলাদেশের জনগণ, সাধারণ জনগণ, তৃণমূলের মানুষ, আওয়ামী লীগের অগণিত নেতা কর্মী, মুজিব আদর্শের সৈনিক। এই সৈনিকরা কখনো পরাভব মানে না, মাথা নত করে না। একই সঙ্গে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগের পথ চলা যতই কঠিন হোক না কেন, এই দলটি কখনো জনগণের পাশ থেকে সরে দাঁড়ায়নি। একমাত্র আওয়ামী লীগই বারবার জনগণের সমর্থন নিয়ে জনকল্যাণে দেশ পরিচালনা করেছে। ৭৫-১৫ আগস্টের পর বারবার ক্ষমতা বদল হয়েছে, কিন্তু প্রত্যেক ক্ষমতা বদল হয়েছে হয় অস্ত্রের মাধ্যমে, ষড়যন্ত্রের মাধ্যমে। জনগণের গণতান্ত্রিক অধিকার ছিল না। ওই অস্ত্র দিয়ে, অর্থ দিয়ে, মেধাবীদের, ছাত্রদের বিপদে নিয়ে ওখানেই তারা ক্ষমতার ভিত্তি তৈরি করতে চেয়েছিল, কিন্তু ব্যর্থ হয়েছে তারা। বিভিন্ন সূচকে মানুষের জীবন ও মানের উন্নয়নের চিত্র তুলে ধরে সরকার প্রধান বলেন, আওয়ামী লীগের হাত ধরেই উন্নয়নের সর্বোচ্চ শিখরে পৌঁছবে বাংলাদেশ। আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর এই অনুষ্ঠানে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় কাজ করার আহ্বান জানান নেতারা। আর উচ্ছ্বসিত কর্মী সমর্থকরা প্রত্যয় ব্যক্ত করেন উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার। মুকসিমুল হাসান, এনটিভি নিউজ, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। আওয়ামী লীগ তথা শেখ হাসিনার নেতৃত্বেই ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত সমৃদ্ধ দেশে পরিণত হবে বলে মনে করছেন দলটির নেতাকর্মীরা। রোববার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে যোগ দিতে আসা নেতাকর্মীরা বলছেন, শেখ হাসিনার পাশে থেকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে কাজ করবেন তারা। বিস্তারিত জুনায়েদ আল হাবিবের রিপোর্টে। প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশে যোগ দিতে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসতে থাকেন নেতাকর্মীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শাহবাগ, টিএসসি, দোয়েল চত্বর এলাকায় ঢল নামে মানুষের। মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেয়া দলটির হীরক জয়ন্তী উৎসবে যোগ দিতে আসা নেতাকর্মীরা মনে করেন, দীর্ঘ পথ চলায় কিছু অপ্রাপ্তি থাকলেও আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশের প্রাপ্তির খতিয়ানটা অনেক লম্বা। যা অর্জন বলেন বাংলাদেশের, সবকিছুর তো মূল দাবিদার বাংলাদেশ আওয়ামী লীগ। আওয়ামী লীগের নেতৃত্বে আমাদের বাংলাদেশ এগিয়ে চলছে। বঙ্গবন্ধু সোনার বাংলা দেশ গড়ার স্বপ্ন দেখেছিল, আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেই স্বপ্নকে বাস্তবায়ন করছে। দলটির গৌরবোজ্জ্বল অতীতের মতো ভবিষ্যতেও আওয়ামী লীগের নেতৃত্বেই বাংলাদেশ উন্নত দেশ হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে, এমন প্রত্যাশা তাদের। বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে আগামী 10 বছরের মধ্যে পৃথিবীর অন্যতম একটি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি লাভ করবে। আওয়ামী লীগের নেতৃত্বেই আমরা উন্নত রাষ্ট্র হব। আমাদের অনেক নেতাই বলছে 40 সালে উন্নত হবে, আমি মনে করতেছি 30 সালের মধ্যে বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে ইনশাআল্লাহ।
এদিকে বেলা 3:30টায় প্রতিষ্ঠাবার্ষিকীর মূল আনুষ্ঠানিকতা শুরু হয় মনোজ্ঞ এক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে। এ সময় নেতাকর্মীদের সাথে বিভিন্ন শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনা উপভোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হৃদযন্ত্রে স্থায়ী পেসমেকার বসানো হয়েছে। 72 ঘণ্টা সিসিইউতে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানান তার ব্যক্তিগত চিকিৎসক ও মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক AZM জাহিদ হোসেন। মেডিকেল বোর্ডের পরামর্শে এই পেসমেকার বসানো হয়েছে জানিয়ে তিনি বলেন, বিএনপি চেয়ারপারসনের চিকিৎসার ব্যাপারে মেডিকেল বোর্ডই পরবর্তী সিদ্ধান্ত নেবে। এভার কেয়ার হাসপাতালে হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একদল বিশেষজ্ঞ চিকিৎসক রোববার দুপুরের পর থেকে সাবেক এই প্রধানমন্ত্রীর পেসমেকার স্থাপনে কাজ শুরু হয়। এই টিমের অন্য চিকিৎসকরা হলেন ডাক্তার আতাহার আলী খান, ডাক্তার শামস মনোয়ার, ডাক্তার রেজা, ডাক্তার লুৎফুল আজিজ, ডাক্তার জাফর ইকবাল ও ডাক্তার নিয়াজ সহ অন্যরা। এর আগে শুক্রবার গভীর রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে গুলশানের বাসা ফিরোজা থেকে খালেদা জিয়াকে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। আমি বারবার বলতেছিলাম যে কোনো সময় যে কোনো অঘটন ঘটে যেতে পারে। সেই অঘটনটি গত শুক্রবার রাত্রে ঘটতে যাচ্ছিল। আজকে প্রথম টেম্পোরারি পেসমেকার, পরবর্তীতে পার্মানেন্ট পেসমেকার লাগিয়ে আজকে এই মুহূর্তে উনি ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসকদের সার্বিক তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণে রয়েছে। আগামী 24 ঘন্টা না গেলে কোনো অবস্থাতেই তার শারীরিক অবস্থা সম্পর্কে এই মুহূর্তেই কোনো ধরনের কমেন্ট করা খুবই বিব্রতকর হয়ে যেতে পারে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জীবন মৃত্যুর সন্ধিক্ষণে উল্লেখ করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে চিকিৎসার জন্য তাদের নেত্রীকে দেশের বাইরে যেতে দিচ্ছে না সরকার। প্রধানমন্ত্রীর ভারত সফরে দেশের স্বার্থে কোনো চুক্তি হয়নি বলেও মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব। ইমরুল হাসানের রিপোর্ট। গুরুতর অসুস্থ বেগম খালেদা জিয়া শুক্রবার গভীর রাত থেকে এভার কেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন। তার সুস্থতা কামনায় নয়াপল্টনে দোয়া মাহফিলের আয়োজন করে বিএনপি। দলের মহাসচিবের অভিযোগ, কারাগারে চিকিৎসা না পাওয়ায় বেগম জিয়ার অসুস্থতা বেড়েছে। দেশে যথাযথ চিকিৎসাও সম্ভব নয় বলে জানান তিনি। তার জীবন মৃত্যু একেবারে সন্ধিক্ষণে মেডিকেল বোর্ড, সেই বোর্ড বারবার বলেছে যে ম্যাডামের যে অসুখ, সেই অসুখের চিকিৎসা এখানে করা সম্ভব নয়। এই অসুখের চিকিৎসা করতে হলে একটা মাল্টি ডিসিপ্লিনারি হসপিটাল, উন্নত দেশে উন্নত মানের প্রয়োজন। কিন্তু শেখ হাসিনা তার যে ব্যক্তিগত রাজনৈতিক প্রতিহিংসা, সেই প্রতিহিংসার কারণে তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হত্যা করার উদ্দেশ্যে, তাকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার উদ্দেশ্যে তাকে কোন রকম চিকিৎসার সুযোগ দেওয়া থেকে বঞ্চিত রেখেছে। প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কথা বলেন মির্জা ফখরুল। আমাদের যে তিস্তার পানির যে ন্যায্য হিস্সা আমরা পাচ্ছি না, সেই ব্যাপারে কোনো চুক্তি হয়নি। উপরন্তু কি হয়েছে, তিস্তা প্রকল্পের যে প্রস্তাব তারা দিয়েছেন, সেই প্রকল্পে অংশগ্রহণ করার জন্য, অর্থাৎ সেখানে বিনিয়োগ করার জন্য ভারতবর্ষ প্রস্তাব দিয়েছে। আজকে ভারতের কাছে তারা সেবা দাসে পরিণত হয়ে গেছে। পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতির সমালোচনা করে বিএনপির মহাসচিব বলেন, দুর্নীতির তথ্য ধামাচাপা দিতে সাংবাদিকদের এক প্রকার হুমকি দেওয়া হয়েছে। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, মানবিক দিক বিবেচনায় যে আইনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে, সে আইনে তাকে বিদেশে যেতে দেওয়ার কোনো সুযোগ নেই। রোববার সকালে একটি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। তবে আইনমন্ত্রীর এই বক্তব্যের সমালোচনা করেছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল। আমি যতটুকু জানি, আজকে কিছুক্ষণ আগে থেকে ওনার বোধহয় একটা পেসমেকার বসানোর প্রক্রিয়া চলছে, সেটা হার্টের অসুখ। কিডনির ব্যাপারে আমি এখনো কিছু জানি না। মানবিক দৃষ্টিকোণ থেকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেখেছেন বলেই কিন্তু আপনার 2020 সালে 25শে মার্চ তাকে তার সাজা স্থগিত রেখে মুক্তি দেওয়া হয়েছে। যেই আইনি ব্যবস্থায় তাকে তার সাজা স্থগিত রেখে তাকে মুক্তি দেওয়া হয়েছে, সেই আইনি প্রক্রিয়ায় তাকে বিদেশ যাওয়ার কোনো সম্ভব
সম্ভাবনা নাই। একটা শর্ত হলো উনি বিদেশে যেতে পারবেন না, সে শর্তটা যদি উইথড্র করে নেয় তাহলে কিন্তু এক্সিস্টিং আইনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসা নিতে পারেন। অতএব আইনমন্ত্রী মহোদয়ের এই ধরনের বক্তব্য জাতির সাথে তামাশা এবং জাতিকে বিভ্রান্ত করার অপপ্রয়াস মাত্র। বহুল আলোচিত সমালোচিত রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ মতিউর রহমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে ৩ সদস্যের কমিটি করেছে দুর্নীতি দমন কমিশন। একই সাথে তাকে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিল ট্রাইব্যুনালের প্রেসিডেন্টের পদ থেকে সরিয়ে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করা হয়েছে। এদিকে সাবেক আইজিপি বেনজির আহমেদ দুর্নীতি দমন কমিশনের ২য় দফার তলবেও হাজির না হয়ে লিখিত বক্তব্য জমা দিয়েছেন। রিপোর্ট করছেন হাসান জাবেদ। ১২ লাখ টাকা ছাগল কাণ্ডে আলোচনায় আসেন রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান। সাদেক এগ্রো থেকে তার ছেলে ইফাত ১২ লাখ টাকায় কুরবানির ছাগল কেনেন। সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বের হয়ে আসে মতিউরের থলের বিড়াল। এরপর থেকেই তার অঢেল সম্পদের খবর প্রকাশ পায় গণমাধ্যমে। এমন প্রেক্ষিতে মতিউরকে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিল ট্রাইব্যুনালের প্রেসিডেন্টের পদ থেকে সরিয়ে অর্থ মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। আর তার এই অঢেল সম্পত্তির বিষয়ে অনুসন্ধানে ৩ সদস্যের কমিটি করেছে দুদক। মোহাম্মদ মতিউর রহমান দুর্নীতির মাধ্যমে যে অবৈধ সম্পদ অর্জন এবং অর্থ পাচারের বিরুদ্ধে একটি অভিযোগ আমাদের দুর্নীতি দমন কমিশনে পাওয়া গেছে। সেই অভিযোগটি আমাদের বিবেচনায় নিয়ে গত ৪/৬/২০২৪ তারিখে কমিশন সভায় একটি টিম গঠন করে এই বিষয়টি অনুসন্ধান করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে এবং ইতিমধ্যে একজন উপপরিচালককে আহ্বায়ক করে ৩ সদস্য বিশিষ্ট একটি টিম গঠন করা হয়েছে। এদিকে সাবেক আইজিপি বেনজির আহমেদ দুদকের তলবে হাজির না হয়ে লিখিত বক্তব্য জমা দিয়েছেন বলেও জানান এই কর্মকর্তা। লিখিত বক্তব্য পাঠিয়েছেন সে তার আইনজীবীর মাধ্যমে। সেই বক্তব্যে অবশ্য আমাদের তারিখ বর্ধিতকরণের বিষয়ে কোনো কিছু লিখেননি। সেখানে মেইনলি তার এবং তার স্ত্রী কন্যাদের দুর্নীতির মাধ্যমে সম্পদ অর্জন করার সংক্রান্ত বিষয়ে তার অবস্থানটা আসলে বর্ণনা করেছেন। এছাড়া ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে এখনও সিদ্ধান্ত নেয়নি দুদক। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা বাংলাদেশের জন্য মাথা ব্যথার কারণ বলে মনে করে সিপিডি। এর ফলে আগামী বছরে ১৮,০০০ কোটি টাকা লোকসানের মুখে পড়বে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। রোববার রাজধানীর মহাখালীতে জ্বালানি ও বিদ্যুৎ নিয়ে বাজেট পর্যালোচনায় বক্তারা এ মন্তব্য করেন। গবেষণা প্রতিবেদনের তথ্য তুলে ধরে সেন্টার ফর পলিসি ডায়ালগের গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, ২০৩০ সালেও বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতাপূর্ণ ব্যবহার হবে না। ঋণ করে এমন উচ্চাভিলাষী বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা কেন তৈরি করা হচ্ছে প্রশ্ন করেন কনজিউমার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের জ্বালানি উপদেষ্টা ডক্টর এম শামসুল আলম। তিনি বলেন, বিদ্যুৎ খাতে লুণ্ঠন করা হচ্ছে নানা অজুহাতে। বুয়েটের পেট্রোলিয়াম ও মিনারেল রিসোর্স ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ডক্টর ম তামিম বলেন, বিদ্যুৎ জ্বালানি নিয়ে নীতি তৈরি না করে বাজেট বরাদ্দ তেমন কাজে আসে না। দীর্ঘমেয়াদী চিন্তা না করে বাজেট প্রণয়ন টেকসই বিদ্যুৎ ও জ্বালানি নিরাপত্তা দেবে না বলেও মন্তব্য তার। একদিকে এক্সেস ক্যাপাসিটি, আবার আরেকদিকে লোডশেডিং, একেবারে ফুললি কন্ট্রাস্টিং একটা সিনারিও। বিপিডিবির লস এই 1 বছরের ভিতরে আগামী 2025 সালের শেষে গিয়ে 196% বাড়বে। 18,000 কোটি টাকা নেট লসে গিয়ে পৌঁছবে। ইজ ইট এ বেয়ারেবল থিং? অফকোর্স নট। এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সবাইকে ধন্যবাদ। আমি মনে হয় তোমারে ভালোবাসি, মনে হয় না, আসলেই ভালোবাসি। আপনি যে আমাকে ভালোবাসেন আমি টের পাই।
বাম পাশে যে ব্যথাটা হয় ওই ব্যথাটার কাছে প্রশ্ন করে দেখো না ভালোবাসো কিনা। টাকা 10 টাকা 10 টাকা ঘুরাইয়া দেখেন ভাগ্যের চাকা, লটারি লটারি লটারি। আপনি না চোখের যন্ত্রণা বুঝতে পারেন, বুঝে নেন। কিন্তু পুরো জগৎ মিথ্যা বলতে পারে, মানুষের চোখ কিন্তু কখনো মিথ্যা বলে না। তোমার ওই চোখ বলে তুমি আমারে ভালোবাসো। আপনি কি আমারে দেখছেন? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।